আজ আমরা বাংলা চলচ্চিত্রের কথা দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস গ্রন্থ থেকে তার তৃতীয় অধ্যায় বাংলা চলচ্চিত্রের কথা এই অধ্যায়টির দ্বিতীয় পর্যায়ের আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করার পূর্বে আমরা একটু জেনে নিই যে গত আলোচনায় অর্থাৎ বাংলা চলচ্চিত্রের কথা প্রথম পর্যায়ের আলোচনায় কি কি বিষয়ে আলোচনা করেছিলাম। প্রথমেই আমরা আলোচনা করেছিলাম নির্বাক যুগের সূচনায় বাংলা চলচ্চিত্র জগতের যাত্রার সূত্রপাত কিভাবে হয়েছিল এবং সেই সূত্রপাতের ইতিহাসে সূচনা লগ্নের ইতিহাসে ম্যাডান কোম্পানির বা ম্যাডান প্রযোজনা সংস্থার ম্যাডান থিয়েটারের কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল এবং তার অবদান। তারপর আমরা জেনে নিয়েছিলাম যে নির্বাক যুগের চলচ্চিত্রের বা ছায়াছবির বেশ কয়েকটি বৈশিষ্ট্য। এরপর যে জন্ম নিল সবাক চলচ্চিত্র বা টকি সিনেমা, তার সম্পর্কে আলোচনা করেছিলাম। এই আলোচনা প্রসঙ্গেই আমরা আলোচনা করেছিলাম বিখ্যাত নাট্যকার নট ও নাট্যকার বা বিখ্যাত অভিনেতা প্রমথেশ বড়ুয়া এর সম্পর্কে। এরপর আমরা বিভিন্ন যে কাহিনীচিত্র, বিমল রায় নির্দেশিত কাহিনীচিত্র এবং হেমেন গুপ্তের এরকম আরও বহু মানুষের পরিচালিত কাহিনীচিত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে আমরা শেষ করেছিলাম সত্যজিৎ রায়ের আলোচনা দিয়ে। আজ আমরা বাংলা চলচ্চিত্রের কথা এর দ্বিতীয় পর্যায়ের আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরুতেই আমরা যে স্বনামধন্য চিত্র পরিচালকের সম্পর্কে আলোচনা করব বা আলোচনা করতে চলেছি, তিনি হলেন ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক ইনি সত্যজিৎ রায়ের সমসাময়িক হলেও তিনি সত্যজিৎ রায়ের মতো ততটা জনপ্রিয়তা লাভ করেননি, কিন্তু প্রতিভার দিক থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। তাই আমাদের দ্বিতীয় পর্যায়ের আলোচনা আমরা আজকে শুরু করব ঋত্বিক ঘটকের সম্পর্কে আলোচনা দিয়ে। 60-এর দশকে ঋত্বিক ঘটক পরপর 3টি ছবি বানান। মেঘে ঢাকা তারা 1960, কোমল গান্ধার 1961 এবং সুবর্ণরেখা 1962। মূলত দেশভাগের যন্ত্রণা ও তাদের সেই সমস্ত ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের জীবন যন্ত্রণার কথাই এই ছবিগুলির বিষয় হিসেবে ব্যবহার করা হয়েছে। গীতিময়তা ও সাংগীতিক আয়োজন ছিল তার চলচ্চিত্রের ক্ষেত্রে একটি স্বতন্ত্র ব্যতিক্রমী বিষয়। 1970 সালে তার তৈরি তিতাস একটি নদীর নাম এক অবিস্মরণীয় ও মহাকাব্যিক সৃষ্টি। এরপর 1974 সালে ঋত্বিক ঘটক যুক্তি তক্ক আর গপ্প এই নামে একটি সিনেমা তৈরি করেন। এটি তার শেষ ছবি। এই ধরনের আত্মজৈবনিক শিল্পিত রাজনৈতিক সিনেমা খুব বেশি তৈরি হয়নি। চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক মনে প্রাণে মার্ক্সীয় আদর্শে বিশ্বাসী ছিলেন। তাই চলচ্চিত্রের মাধ্যমে শিল্প সৃষ্টি করতে চাইলেও বামপন্থা এবং মানবতাকে তিনি কখনোই ত্যাগ করতে পারেননি। এই মার্ক্সবাদ কিন্তু সব সময় তার অন্তরে জাগ্রত ছিল এবং সেটাই তার কাজের মাধ্যমে প্রকাশিত হতো। চলচ্চিত্র সমালোচকেরা ঋত্বিক ঘটকের সিনেমায় কেউ কেউ অতি নাটকীয়তা ও ভারসাম্যহীনতার কথা বলে থাকেন, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে তিনি সময়ের চেয়ে এগিয়ে থাকা চলচ্চিত্র প্রতিভা সম্পন্ন একজন ব্যক্তি। আবেগে, মননে, সংলাপে, দৃশ্যের নির্মাণে তার সিনেমা একটা অভিনব ঘরানার সৃষ্টি করেছিল। মাঝে মাঝে তিনি সিনেমায় দৃশ্যের সাহায্যে এমন সব কাব্য মুহূর্ত তৈরি করতেন যা দর্শক মনকে নাড়িয়ে দেয়। মেঘে ঢাকা তারা ছাড়া আর কোনো সিনেমায় তার সে যুগে বিশেষ প্রচার পায়নি। এমনকি তার একাধিক
তথ্যচিত্র ও সিনেমা তার জীবদ্দশায় মুক্তিও পায়নি। তবে এখন দেশে বিদেশে ঋত্বিক ঘটককে নিয়ে চর্চার খুব প্রসার ঘটেছে, তবে তার জীবদ্দশায় তিনি তেমন কিছু জনপ্রিয়তা লাভ করতে পারেননি। এরপর আমরা দেখি যে তিনি পুনে ফিল্ম ইনস্টিটিউটে অধ্যাপক ছিলেন যখন, সেই সময় তিনি তার যে সমস্ত চিন্তা ভাবনা বা চলচ্চিত্র ভাবনা তা ছড়িয়ে দিয়ে গেছেন তার এক ঝাঁক উজ্জ্বল ছাত্রদের মধ্যে, যে ছাত্ররা পরবর্তীকালে ভারতীয় সিনেমাকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। আমরা ঋত্বিক ঘটক সম্পর্কে বড় প্রশ্ন তৈরি করব। সত্যজিৎ রায় সম্পর্কেও বলেছি এবং ঋত্বিক ঘটক সম্পর্কেও বড় প্রশ্ন তৈরি করব। এরপর আমরা যে বিখ্যাত চলচ্চিত্রকার সম্পর্কে আলোচনা করব তিনি হলেন মৃণাল সেন। আমরা বাংলা চলচ্চিত্র জগতে সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল এই তিনজনকে একসাথে এক পংক্তিতে উচ্চারণ করতে ভালোবাসি। আর বাংলা চলচ্চিত্র জগতের এনারা হচ্ছেন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। তাই আমাদের পরবর্তী আলোচনা হবে এই বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন সম্পর্কে। মৃণাল সেন ঋত্বিক, সত্যজিৎ এদের মতনই প্রথম সিনেমা থেকেই স্বীকৃতি পাননি, বরং তিনি নিজেকে ধীরে ধীরে গড়ে নিয়েছেন। ৬০ দশকে তাঁর ২২শে শ্রাবণ সিনেমাটি ১৯৬০ সালে, অথবা আকাশ কুসুম ১৯৬১ সালে, এই পর্যন্ত সিনেমাগুলি সেভাবে সাড়া ফেলতে পারেনি। যদিও ২২শে শ্রাবণে জ্ঞানেশ মুখোপাধ্যায়ের অভিনয় বাংলা সিনেমার ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। তবে ১৯৬৯ সালে তাঁর তৈরি ভুবন সোম, যদিও এটি একটি হিন্দি সিনেমা, এটি কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কিন্তু আলোড়ন ফেলেছিল। এই সিনেমার বিষয়বস্তু ছিল যে একজন গুজরাটের বসবাসকারী এক কড়া নিয়মনিষ্ঠ ব্যুরোক্র্যাটের সঙ্গে এক গ্রাম্য বালিকার সম্পর্ক নিয়ে সিনেমা। এরপর ৭০-এর দশকে কলকাতায় উত্তাল রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে তিনি বেশ কয়েকটি সিনেমা তৈরি করেন। তার মধ্যে ছিল ইন্টারভিউ ১৯৭১, কলকাতা ৭১ ১৯৭২ সালে, পদাতিক ১৯৭৩, কোরাস ১৯৭৪ প্রভৃতি। এই পর্যায়ে তিনি বর্ণনামূলক গল্প বলার রীতিকে এড়িয়ে কোলাজ ধর্মিতার মাধ্যমে কাহিনীকে উপস্থাপন করতে বিশেষভাবে প্রয়াসী হন। মৃণাল সেনের কয়েকটি বিখ্যাত ছবির নাম আমরা একটু জেনে নেব। মৃগয়া, ওকাউরি কথা, পরশুরাম, একদিন প্রতিদিন, খারিজ, খণ্ডহর, আকালের সন্ধানে প্রভৃতি ছবিগুলিতে সামাজিক শোষণ ও বঞ্চনা থেকে ধীরে ধীরে মধ্যবিত্ত মনোজগতের দ্বিধা, দ্বন্দ্ব, জটিলতার প্রতি তিনি মনোযোগ দিতে থাকেন। এক কথায় পুরাতন প্রথাকে ভেঙে এক নতুন প্রথার জন্ম তিনি দিয়েছিলেন। আর এই ভাবেই তিনি কিন্তু ছবি নির্মাণের ক্ষেত্রে একটি নতুন ধারার সৃষ্টি করেন। তাহলে আমাদের মৃণাল সেন সম্পর্কেও কিন্তু বড় প্রশ্ন তৈরি করতে হবে। আমাদের পরবর্তী আলোচনার ব্যক্তিত্ব হলেন পরিচালক তপন সিংহ। বাংলা চলচ্চিত্র জগতের আরেকজন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক হলেন তপন সিংহ। তিনি ভারতীয় সিনেমা তথা আন্তর্জাতিক সিনেমা সবটাকেই যেন মিলিমিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ঋত্বিক ঘটক মৃণাল সেনের মতো করে হয়তো প্রথা ভাঙার তিনি দিশারি নন, কিন্তু তিনি বাঙালির শিল্পগুণ, রুচি, দক্ষ পরিচালনার মাধ্যমে তিনি প্রকাশ করেছিলেন তার সিনেমাগুলির মধ্য দিয়ে। আমাদের পরবর্তী আলোচনার ব্যক্তিত্ব হচ্ছেন পরিচালক তপন সিংহ। ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করেছিলেন, ঠিক কথা। সত্যজিৎ রায়ের হাত ধরে বাংলা সিনেমা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলো, এও ঠিক কথা। কিন্তু
বাঙালির মনন, বাঙালির রুচি, বাঙালির শিল্পবোধ, এগুলি তপন সিংহই প্রথম দর্শকের সামনে তার সিনেমার মাধ্যমে তুলে ধরতে প্রয়াসী হয়েছিলেন। সাহিত্য থেকে তিনি মূলত গল্প নিয়ে তিনি একের পর এক জনপ্রিয় ও বাণিজ্য ফল বেশ কিছু ছবি তিনি নির্মাণ করেছিলেন। তার মধ্যে ছিল ক্ষুদিত পাষাণ 1960, হাঁসুলি বাঁকের উপকথা 1962, যতুগৃহ 1964, হাটে বাজারে 1968, আপনজন 1969, সাগিনা মাহাতো 1973, হারমোনিয়াম 1975, বাঞ্ছারামের বাগান 1980। বিষয় বৈচিত্র্য, বাংলার সমাজ, বাঙালির রুচি, শিল্প ইত্যাদি সমস্ত দিকগুলিকে তিনি তার এই সিনেমাগুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন। এক কথায় বাঙালির জীবনের খুঁটিনাটি নানা দিক তার সিনেমায় কিন্তু স্থান পেয়েছে। তাই বাঙালির মনন, বাঙালির চিন্তা চেতনার সঙ্গে তপন সিংহের এই সিনেমাগুলি কিন্তু জড়িয়ে রয়েছে। তাই তপন সিংহ কিন্তু আমাদের বড় প্রশ্ন হিসেবে ভালোভাবে তৈরি করতে হবে। আমাদের পরবর্তী আলোচনার ব্যক্তিত্ব হচ্ছেন পরিচালক তরুণ মজুমদার। ইনিও বাংলা চলচ্চিত্রের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, পরিচালক তরুণ মজুমদার। আমরা এবার তার সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব। তরুণ মজুমদার তার পলাতক, বালিকাবধূ এগুলির মতো কয়েকটি মিষ্টি হালকা মেজাজের ছবি প্রথমে তৈরি করেছিলেন, যেগুলি বেশ জনপ্রিয় হয়েছিল। এই একই ধারাবাহিকতা বজায় রেখে তিনি পরবর্তীকালে তৈরি করেছিলেন নিমন্ত্রণ, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্তি। এগুলি যেমন বাঙালিয়ানায় ভরপুর, ঠিক তেমনিভাবে এগুলি তার বাঙালির রুচি, শিল্পগুণ এগুলোকে বজায় রেখেছে এবং বাণিজ্যিকভাবেও কিন্তু এগুলি সফল। এই ধরনের হালকা মেজাজের সুস্থ রুচিসম্পন্ন ছবি তাকে প্রতিষ্ঠা দিয়েছিল বাংলা সিনেমার জগতে। এরপর আমরা আর কোনো ব্যক্তিত্ব হিসেবে কারোর বিষয় নয়, আমরা বিষয় হিসেবে, ধারা হিসেবে বা শাখা হিসেবে আমরা কয়েকটি বিষয় জেনে নেব। তার মধ্যে প্রথমেই আমরা জেনে নেব ছোটদের জন্য তৈরি কিছু ছবির কথা। বাংলা সিনেমায় অনেক ধরনের ছবি তৈরি হলেও ছোটদের জন্য ছবি করতে বড় বেশি খুব একটা কেউ আগ্রহী ছিলেন না। 1949 সালে সত্যেন বসু পরিবর্তন ছবিটি ছিল এই ক্ষেত্রে প্রথম ছবি। 1951 সালে অগ্রদূত পরিচালক বাবলা বলে একটি ছবি এই ধারার দ্বিতীয় ছবি হিসেবে আমরা গ্রহণ করতে পারি। 60-এর দশকের গোড়ায় পরপর বেশ কয়েকটি ছোটদের জন্য ছবি তৈরি হলো। তার মধ্যে হচ্ছে 150 খোকার কাণ্ড 1959, মানিক 1961, বাদশাহ 1963, ডাকাতের হাতে 1968, হীরের প্রজাপতি 1968 ইত্যাদি। 1958 সালে পরিচালক শান্তি চৌধুরী ও রঘু গোস্বামী পুতুলের অ্যানিমেশন দিয়ে তৈরি করেছিলেন বিরসা অ্যান্ড হিজ ম্যাজিক ডল। তবে বাংলা সিনেমায় সত্যিকারের শিশু সাহিত্য চলচ্চিত্র পরিচালনায় কৃতিত্ব যদি কারোর থেকে থাকে তিনি হলেন সত্যজিৎ রায়। তাঁর গুপি গাইন বাঘাবাইন 1969 সালে এই ছবি দিয়েই শুরু হলো শিশু চলচ্চিত্রের বা ছোটদের জন্য ছবির একটি নতুন যাত্রা, নতুন ধারার যাত্রা। এরপর ফেলুদার রহস্য গল্প সিরিজ নিয়ে তৈরি হয় সোনার কেল্লা 1974, জয় বাবা ফেলুনাথ 1978, 1980 সালে তৈরি হীরক রাজার দেশে। এই সিনেমাটিকে ঠিক হয়তো শিশুদের জন্য তৈরি সিনেমা না বলা গেলেও ছোট বড় সকলের মধ্যে সেটি জনপ্রিয় হয়েছিল। তেমনি ঋত্বিক ঘটকের তৈরি বাড়ি থেকে পালিয়ে এই ছবিটিও কিশোর চলচ্চিত্র হিসেবে যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। তপন সিংহ ছোটদের জন্য তৈরি করেছিলেন সফেদ হাতি 1978, সবুজ দ্বীপের রাজা 1979। এরকম আর বিষয়ভিত্তিক আমরা কিছু চলচ্চিত্রের ধারা জেনে নেব।
তার এরপর 60 কিংবা 70-এর দশকে আরও কিছু ব্যতিক্রমী প্রতিভাধর চলচ্চিত্রকার বাংলা সিনেমায় এসেছিলেন। তাদের সম্পর্কে বড় প্রশ্ন যদি বা আমাদের নাও করতে হয়, কিন্তু তাদের নাম আমরা অবশ্যই আলোচনার মধ্যে রাখব এবং এদের সম্পর্কে আমাদের ছোট প্রশ্ন তৈরি করতে হবে। তাদের মধ্যে এক বিখ্যাত নাট্য অভিনেতা ও পরিচালক শম্ভু মিত্র, অমিত মৈত্র। তাদের পুলিশের তাড়া খেয়ে পলায়নরত এক চোরের অভিজ্ঞতা নিয়ে বানানো গল্প অবলম্বনে একদিন রাত্রে, এই সিনেমাটি বেশ জনপ্রিয় হয়েছিল। 1965 সালে নিত্যানন্দ দত্তর বাক্সবদল বাংলা কমেডি সিনেমায় একটি অনবদ্য সৃষ্টি। 1969 সালে বারিন সাহা সার্কাসের সঙ্গে জড়িত মানুষদের জীবন নিয়ে রচিত বা তৈরি 13 নদীর পাড়ে। দীনেন গুপ্তের তৈরি নতুন পাতা, এই সিনেমাটির গল্প বিষয়বস্তু নতুনত্ব এনেছিল। আর চিদানন্দ দাশগুপ্ত 1973 সালে তৈরি করেন বিলেত ফেরত, এটিও বাংলা কমেডি সিনেমায় এক নতুনত্বের স্বাদ বহন করে নিয়ে এসেছিল। পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের অদ্বিতীয়, চিঠি, রানুর প্রথম ভাগ, আজকাল পরশুর গল্প, এগুলো চলচ্চিত্র প্রেমীদের নজর কেড়েছিল। মহিলা পরিচালকদের মধ্যে ছিলেন মঞ্জু দে। 1967 সালে তিনি পরিচালনা করেন অভিশপ্ত চম্বল। অরুন্ধতী দেবীর ছুটি ও মেঘরৌদ্র নামে দুটি সিনেমা তিনি পরিচালনা করেছিলেন। এইবার আমরা 50, 60, 70-এর দশকের পর 80-এর দশকেও আমরা বেশ কিছু এক ঝাঁক উল্লেখযোগ্য চলচ্চিত্রকারদের পাই। তাদের মধ্যে বুদ্ধদেব দাশগুপ্ত, উৎপলেন্দু চৌধুরী, গৌতম ঘোষ, অপর্ণা সেন, সন্দীপ রায় প্রমুখ। এরা একে একে বাংলা চলচ্চিত্র পরিচালনায় হাত দেন এবং আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেন এবং বাংলা চলচ্চিত্রকে একটি নতুন অন্যতম সোপানে নিয়ে যান। এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা আলোচনা করব বা যে প্রশ্ন নিয়ে আমরা মূলত বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্বাধীনতার কিছু আগে ও পরে সময় থেকে 70-এর দশক পর্যন্ত বাংলা চলচ্চিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্বাধীনতা পূর্ব বা পরে, মূলত 70-এর দশক পর্যন্ত, সেই সময় থেকে স্বাধীনতা পূর্ববর্তী কিছুটা পূর্ববর্তী সময়ের অব্যবহিত পূর্ববর্তী সময় থেকে 70-এর দশক পর্যন্ত যে বাংলা চলচ্চিত্রগুলি তৈরি হয়েছিল তা মধ্যে থেকে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য পাই। প্রথম যে বৈশিষ্ট্যটি পাই সেটা হচ্ছে নানা রকম সামাজিক ঘটনা এখানে আমরা দেখি ছবির বিষয় হয়ে উঠতে শুরু করলো। 4-এর দশক থেকেই বাংলা সিনেমায় নিমাই ঘোষ, বিমল রায়দের প্রচেষ্টা ছিল যে সামাজিক বিষয়কে ছবির বিষয় হিসেবে তুলে ধরা, কিন্তু সেটি পরবর্তীকালে ধীরে ধীরে সেটি প্রতিষ্ঠা পেল। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো 5-এর দশকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকদের হাতে পড়ে বাংলা সিনেমার একটা নবজন্ম ঘটল এবং সিনেমা হয়ে উঠল কি আন্তর্জাতিক। হ্যাঁ, সুব্রত মিত্র, বংশীচন্দ্র গুপ্তের মতো প্রতিভাবান ক্যামেরাম্যান, দক্ষ শিল্প নির্দেশকরা অংশগ্রহণ করলো। এক ঝাঁক নতুন প্রজন্মের এক ঝাঁক শিল্পী এই বাংলা সিনেমাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেল। তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে যে স্বাভাবিক অভিনয়ের ওপরই কিন্তু জোর দেওয়া হলো এই সময়। আগে যে ধরনের আড়ষ্ট অতিনাটকীয়তা আমরা দেখি অভিনয়ের ক্ষেত্রে, কিন্তু সেই বিষয়গুলো এখানে আর রইল না। স্বাভাবিক অভিনয়ের ওপরই তারা জোর দিলেন। নবনাট্য, গণনাট্য সংঘ থেকে আসা অনেক নতুন শিল্পী, তারা সুযোগ্য অভিনেতা বাংলা সিনেমাকে তাদের বৈচিত্র্যপূর্ণ সুযোগ্য অভিনয়ের মাধ্যমে সমৃদ্ধ করে তুলল। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে বাংলা সিনেমার গান, বিশেষ করে এই গান কিন্তু এক নতুন ধারার জন্ম দিল, যেটা আমরা বাংলা গানের ধারা আলোচনা করার সময় বাংলা সিনেমার গান নিয়েও আলোচনা করেছি। সেই বিষয়টি তখন ছিল যে সময়টাকে আমরা বলি বাংলা সিনেমার স্বর্ণযুগ, সেই সময় গানের ক্ষেত্রেও কিন্তু সেটা একটি অনবদ্য রূপ লাভ করেছিল। এক ঝাঁক প্রতিভাবান সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক, বাদক, তারা সমস্ত সকলে মিলিতভাবে একটি স্বতন্ত্র সাংগীতিক ধারার জন্ম দিলেন।
পরবর্তী বৈশিষ্ট্য বলতে আমরা বলি যে এক ধরনের ম্যাটিনি আইডল যাদের বলা হয় বা স্টারডম বা তারকা প্রথা সৃষ্টি হলো। উত্তম সুচিত্রা জুটি একটি রোম্যান্টিক ধারার জন্ম দিল। এরা বাংলার সত্যিকারের ম্যাটিনি আইডল হয়ে উঠলেন। বাঙালির বেশভূষা, চলাফেরা, হাসি কান্না পর্যন্ত এদের দ্বারা প্রভাবিত হয়েছিল। তারপর আমরা যেটা দেখি যে একদল সত্যিকারের কাজ জানা প্রতিভাবান পরিচালক বাংলা সিনেমায় রুচিসম্মত পরিচ্ছন্ন বাঙালি সংস্কৃতি গড়ে তুলেছিলেন। তার মধ্যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, নির্মল দে, সরোজ দে, অজয় কর, তরুণ মজুমদার, এরকম দীনেন গুপ্ত, এরকম এক ঝাঁক আমরা চলচ্চিত্রকারদের পাই। সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে শিল্পসম্মত একাধিক ছবি তৈরি হলো। সাহিত্য নির্ভর বৈচিত্র্যপূর্ণ চিত্রনাট্যের গুণে শিল্পসম্মত একাধিক ছবি তৈরি হলো, যা দর্শকদের একটি রুচিবোধ তৈরি করে দিতে সাহায্য করলো এবং শিক্ষিত জনসাধারণকে চলচ্চিত্রমুখী করে তুললো। এটা আমরা বড় প্রশ্ন হিসেবে তৈরি করব। এরপর আমরা আলোচনা করব বাংলা তথ্যচিত্রের ধারা নিয়ে। তথ্যচিত্রের ধারা আলোচনা করার শুরুতেই আমরা প্রথমে জেনে নেব যে তথ্যচিত্র আসলে কি। তথ্যচিত্র হলো বাস্তব তথ্য নির্ভর অকাহিনী চিত্র। কোনো কাল্পনিক বিষয়ের স্থান এখানে নেই, তবে তথ্যচিত্র নানা ধরনের হতে পারে, যেমন প্রামাণিক, অর্থনৈতিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক বিষয়ের বিশ্লেষণ নির্ভর, প্রাসঙ্গিক, সমসাময়িক বিভিন্ন বিষয় নির্ভর, অবস্থানগত বিভিন্ন সংবাদচিত্র বা যা মূলত ঘটনা নির্ভর, তথ্যমূলক, শিক্ষামূলক, প্রায়োগিক, অ্যাডভেঞ্চার কেন্দ্রিক, তথ্য নির্ভর উপস্থাপনা, জীবনী কেন্দ্রিক, বিশিষ্ট ব্যক্তির ব্যক্তিত্ব, জীবনের নানা দিক, ব্যক্তিগত একেবারে ঘরোয়া বিষয় বা কোনো গোপন কর্মকাণ্ড নির্ভর, এবং ভ্রমণমূলক, অভিযান বা অনুসন্ধান কেন্দ্রিক রোমহর্ষক বিবরণ। তাহলে তথ্যচিত্র হচ্ছে তথ্য নির্ভর, কিন্তু কোনো কাহিনী থাকবে না, তাই অকাহিনী চিত্র। তবে এর মধ্যে সত্যতাই কিন্তু প্রধান, কোনো কাল্পনিক বিষয়ের স্থান এখানে নেই। তবে যে কোনো বিষয় নিয়ে কিন্তু তথ্যচিত্র হতে পারে। কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হতে পারে, কোনো তথ্যমূলক কিছু হতে পারে, কারো জীবনী নিয়ে হতে পারে, ভ্রমণমূলক হতে পারে, আবার একেবারে ব্যক্তিগত বিষয় নিয়েও কিন্তু তথ্যচিত্র নির্মাণ হতে পারে। এবং বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্রকারদেরকে আমরা দেখি তথ্যচিত্র নির্মাণ করতে। এবার আমরা দেখি প্রথম তথ্যচিত্রের যাত্রা শুরু হলো হীরালাল সেন যখন দিল্লির দরবার বলে একটি তথ্যচিত্র তোলেন, তখনই কিন্তু তথ্যচিত্রের দিন শুরু হয়। আচ্ছা, এরপর তথ্যচিত্রের ধারায় আমরা প্রথম যার সম্পর্কে আলোচনা করব তিনি হচ্ছেন হরিসাধন দাশগুপ্ত। 5-এর দশকের স্বনামধন্য তথ্যচিত্র নির্মাতা পল জিলসের হাত ধরে ভারতে তথ্যচিত্র আন্দোলনের যে সূচনা হয়েছিল তার অন্যতম কাণ্ডারি ছিলেন হরিসাধন দাশগুপ্ত। এই হরিসাধন দাশগুপ্ত কিন্তু আমরা দেখি ফিল্ম ডিভিশন, ইউএসআইএস, ইউনেস্কো, টি বোর্ড, সঙ্গীত নাটক একাডেমি প্রভৃতি বিভিন্ন সংস্থার হয়ে নানা ধরনের তথ্যচিত্র তৈরি করেন। তার মধ্যে ছিল কোণারকের সূর্য মন্দিরকে কেন্দ্র করে, পাঞ্চটুপি আ ভিলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, ময়ূরাক্ষীর তীরে পাঁচটুপি গ্রামের দুর্গোৎসবকে ভিত্তি করে, আর টেল অফ টু লিভস অ্যান্ড আ বার্ড চা বাগানকে অবলম্বন করে, বাড়ে গুলাম আলী 1964 সালে বাড়ে গুলাম আলী খান কিংবদন্তি গায়ক বড়ে গুলাম আলী খানের জীবনী অবলম্বনে, 1965 সালে বাবা উস্তাদ আলাউদ্দিন খাঁয়ের জীবনী নির্ভর, আচার্য নন্দলাল বসুর জীবনী অবলম্বনে, মিজোরাম রাজ্যের উপর 1964 সালে সারা জীবন কাজের জন্য হরিসাধন দাশগুপ্তকে BIFF এর তরফ থেকে অনারিং দ্য মাস্টার বিভাগে সম্মানিত করা হয়। তাহলে হরিসাধন দাশগুপ্ত তথ্যচিত্রের জগতে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, এই সম্পর্কে আমরা একটু জেনে রাখব। বাংলা তথ্যচিত্রের গৌরবের দিন এলো সত্যজিৎ রায়ের হাত ধরে, সত্যজিৎ রায়কে অবলম্বন করে। তিনি মোট 5টি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। তার মধ্যে হলো রবীন্দ্রনাথ টেগোর, দ্য ইনার আই, বালা সরস্বতী বিখ্যাত ভরতনাট্যম শিল্পী, তাকে নিয়ে বালা, সুকুমার রায়কে নিয়ে সুকুমার রায়,
এবং একমাত্র তথ্যকেন্দ্রিক রঙিন ছবি ছিল সিকিম। এগুলোকে এই তথ্যচিত্র নির্মাণের মাধ্যমে বাংলা তথ্যচিত্রের জগতে সত্যজিৎ রায়ের কিন্তু একটি বিশেষ অবদান আমরা লক্ষ্য করি। ঋত্বিক ঘটকও কিন্তু তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। তার প্রথম তথ্যচিত্রটি হল आदिवासियों का जीवन स्रोत, आदिवासियों का जीवन स्रोत 1955। এই সময় থেকেই তৈরি আরেকটি তথ্যচিত্র বিহারকে দর্শনীয় স্থান। এরপর দু একটি তথ্যচিত্রের কাজে হাত দিলেও তিনি তা শেষ করে উঠতে পারেননি। 1967 সালে তিনি তৈরি করেন সায়েন্টিস্টস অফ টুমরো, 1970 ছাউ ডান্স অফ পুরুলিয়া। তাহলে आदिवासियों के जीवन स्रोत, बिहार के दर्शनीय स्थान, साइंटिस्ट ऑफ टुमरो, छৌ ডান্স অফ পুরুলিয়া। আরও 1970 সালে তৈরি করেন আমার লেনিন, ইয়ে কিউ বা ওয়াই, এই নামে আরও দুটি তথ্যচিত্র তিনি নির্মাণ করেছিলেন। 1971 দুর্বার গতি পদ্মা নামে একটি তথ্যচিত্র, এবং পরে ইন্দিরা গান্ধীকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের ওপর কাজ শুরু করলেও কিছু দূর এগিয়ে কাজ তা বন্ধ হয়ে যায়। তার শেষ তথ্যচিত্রটি হলো রামকিঙ্কর বেজের উপরে করা। তবে এই কাজ শুরু হলেও কিন্তু তিনি তার মৃত্যু হওয়াতে তিনি তার তিরোধানের পর এই কাজটি কিন্তু অসমাপ্তই থেকে যায়। এরপর আমরা করব চিদানন্দ দাশগুপ্ত। ইনিও এই তথ্যচিত্র আন্দোলনের আরেকজন পুরোধা পুরুষ। তার পোর্ট্রেট অফ আ সিটি, দ্য ডান্স অফ শিবা, বিরজু মহারাজ, এই কয়েকটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যচিত্র আমরা বলতে পারি। মৃণাল সেনের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যচিত্র হলো মুভিং পার্সপেক্টিভ, ত্রিপুরা প্রসঙ্গ, কলকাতা শহরকে নিয়ে ক্যালকাটা মাই এলডোরাডো, সিনেমা শতবার্ষিকী উপলক্ষে অ্যান্ড দ্য শো মাস্ট গো অন সিরিজের ইন্ডিয়ান চ্যাপ্টার নামক তথ্যচিত্র তৈরি করেন। 60-এর দশকে বিমল রায় ইমর্টাল স্তূপা, লাইফ অ্যান্ড মেসেজ অফ স্বামী বিবেকানন্দা নামে দুটি তথ্যচিত্র নির্মাণ করেন। 1967 সালে সলিল চৌধুরী সুরে নির্মিত গৌতম দ্য বুদ্ধা তথ্যচিত্রটি কান চলচ্চিত্র উৎসবে সম্মান লাভ করে। চিত্রশিল্পী পূর্ণেন্দু পত্রী অবনীন্দ্রনাথ এবং পটচিত্র কালীঘাট পট নামে কয়েকটি তথ্যচিত্র নির্মাণ করেন। বুদ্ধদেব দাশগুপ্তর ঢোলের রাজা ক্ষীরোদ নট্ট, ফিশারম্যান অফ সুন্দরবন, রিদম অফ স্টিল প্রভৃতি তথ্যচিত্রগুলি তিনি নির্মাণ করেছিলেন। তরুণ মজুমদারের অরণ্য আমার কিংবা সানাইবাদক বিসমিল্লা খানের উপর তৈরি গৌতম ঘোষের তথ্যচিত্রগুলিও বাংলা তথ্যচিত্রের ধারাকে আরও সমৃদ্ধ করেছে। তাহলে বাংলা তথ্যচিত্রের ধারা এটাও কিন্তু আমাদের ভালোভাবে তৈরি করতে হবে। তাহলে বাংলা চলচ্চিত্রের কথা এর দ্বিতীয় তথা শেষ পর্যায়ের আলোচনা আমরা আজকে এখানেই শেষ করলাম।